মাত্র 15 বছর বয়সে কন্যা সন্তানের মা হলো আয়ান। হাসপাতালের সাদা দেওয়াল জুড়ে এক ধরনের ভারী নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা ভেদ করে নার্স এসে খুশির খবর জানালেন খন্দকার পরিবারকে। নার্সের হাতের তোয়ালেটে পেছানো সদ্য জন্ম নেওয়া শিশু। খালেদা বেগম চোখ ভেজা ধীরে ধীরে এগিয়ে এলেন নার্সের দিকে। নার্স এক হৃদয়গাহীন হাসি দিয়ে শিশুটিকে তার কোলে তুলে দিলেন। শিশুর মুখটা দেখে মুহূর্তেই কেঁদে উঠলেন খালেদা বেগম। বাচ্চার কপালে এক চুমু দিয়ে ফিসফিসিয়ে বললেন, একটা সুন্দর জীবন দেওয়ার চেষ্টা থাকবে তোমাকে দাদুমণি। পেছন থেকে এসে খন্দকার আজিজুর সাহেব স্ত্রীর কাঁধে হাত রাখলেন, শান্ত করলেন তাকে। তারপর নিজের নাতনিকে কোলে নিয়ে কানে আজান দিলেন। খালেদা বেগম চোখের পানি মুছতে মুছতে নার্সকে জিজ্ঞেস করলেন, আমার বৌমা কেমন আছে? সে ঠিক আছে তো? নার্স গম্ভীর মুখে বললেন, উনি আপাতত স্থিতিশীল, কিন্তু বয়স খুব কম, তার উপর রক্ত শূন্যতা। আলোকিতভাবেই মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে, আল্লাহর অশেষ রহমত। তবে এখন আমাদের আরও 2 ব্যাগ রক্ত প্রয়োজন, না হলে পরিস্থিতি খারাপ হতে পারে। আর বাচ্চাটাকে এখন নিয়ে যাচ্ছি কিছু পরীক্ষা করার জন্য বলে খন্দকার আজিজুর থেকে বাচ্চাটাকে নিয়ে নিল। চলে যেতে যেতে নার্স পিছনে ফিরে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আচ্ছা, বাচ্চাটার বাবা কোথায়? প্রশ্নটি যেন ছুরি হয়ে বিঁধে গেল খালেদা বেগম আর খন্দকার আজিজুল সাহেবের। খন্দকার আজিজুল থমথমে মুখ একটি উত্তর দিলেন, বাবা নেই। নার্স দাঁড়িয়ে পড়লেন, নিজের ক্ষোভ প্রকাশ করে বললেন, শুধু আপনাদের ভুলের কারণে আজ 2টি জীবন ধ্বংস হয়ে গেল। সমাজ যেখানে এগোতে চায় সেখানে আপনাদের মতো মানুষই পিছনে টেনে ধরে। এখন সেই বোঝা উঠাতে হবে এই ছোট্ট 2টি প্রাণকে। লজ্জা থাকা উচিত আপনাদের, বলেই নার্স চলে গেলেন। নার্সের কথাগুলো যেন খালেদা বেগমের বুক ছিঁড়ে ফেলল। শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠলেন তিনি। সব আমাদেরই দোষ, নিজের হাতে মেয়ের জীবনটা শেষ করে দিলাম। মেয়েটা নিজেরই তো একটা বাচ্চা, আর আজ সে মা হলো। এক কুলসোনা ছেলেকে আমি গর্ভে ধারণ করেছিলাম। যদি জন্মের সময় মরে যেত তাহলে আজ এই দিন দেখতে হতো না। খন্দকার সাহেব কিছু না বলে রক্তের ব্যবস্থা করতে চলে গেলেন। খালেদা বেগম চেয়ারে বসলেন, নিজের মোবাইল বের করে তার মেয়ে ও শাশুড়িকে এই খুশির সংবাদটা দিলেন। আয়াতের এক হাত ধরে নীরবে কাঁদছেন খালেদা বেগম। এমন সময় আয়াত নড়ে চড়ে চোখ মেলে শাশুড়ির কান্না ভেজা মুখ দেখতেই বুকটা মোচড় দিয়ে উঠে তার। আয়াত দুর্বল কণ্ঠে বলল, আম্মু, আমার বাচ্চা, ও ঠিক আছে তো? কই, কোথায় আমার বাচ্চা? আপনি কাঁদছেন কেন? শান্ত গলায় খালেদা বেগম বললেন, ও ভালো আছে মা, নার্স কিছু পরীক্ষা করার জন্য নিয়ে গেছে, আবার তোকে দিয়েই যাবে, চিন্তা করিস না। আয়াত কান্না ভেজা কণ্ঠে কথাটা বলল, আমার শরীরটা একেবারে ছিঁড়ে যাচ্ছে আম্মু, অনেক ব্যথা হচ্ছে। খালেদা বেগম শান্ত স্বরে জবাব দিলেন, এই সময় এমন একটু হয় মা, মা হতে গেলে একটু কষ্ট তো করতেই হয়, না হলে কিসের মা? আয়াত মৃদু হাসল, তারপর বলল, আর বাবাদের, তারা তো কত ভাগ্যবান, কষ্ট ছাড়াই বাবা হয়ে যায়। আপনার ছেলে তো খুবই লাকি, তাই না আম্মু? খালেদা বেগম অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। আয়াতের মুখে গ্লানি নেই, কেবল একটা ভাঙা হৃদয়ের রক্তাক্ত অভিমান। তিনি ধীরে করে বললেন, ভুল বলছিস মা, আমার ছেলে বাবা হওয়ার যোগ্য না। ঠিক তখনই নার্স এসে ঢুকলেন। কোলে নিয়ে এসেছেন লালচে গায়ের রঙের ছোট্ট মেয়েটিকে। এই নাও বাচ্চা মেয়ে, তোমার বাচ্চা, মেয়েকে কোলে নাও। কথাটা শুনে কেঁপে উঠল আয়াতের বুক।
কাপা হাতে মেয়েটিকে কোলে নিল সে। চুমু খেলো কপালে, গালে, বুকে চেপে ধরে কান্না মিলিয়ে গেল নিঃশ্বাসে। আমার সুখ, ভাঙা কণ্ঠে বলে উঠল আয়াত। 1 সপ্তাহ পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল আয়াত। কোলে ছোট মেয়েকে জড়িয়ে ধরে যখন খন্দকার বাড়ির চৌকাঠে পা রাখল, তার মুখে অদ্ভুত এক প্রশান্তি। খালেদা বেগম আদরে ভেজা গলায় তাকে নিয়ে এলেন ভেতরে। দোতলার ঘর থেকে ছুটে এসে আয়াতের সামনে দাঁড়ালো তিশা। ওকে দেখে আয়াত হেসে উঠল। তিশা নিজের চোখের পানি মুছে বাচ্চাটাকে কোলে তুলে নিল, আদরে কণ্ঠে বলল, আমার ফুপিটা বলে বুকের সাথে জড়িয়ে ধরল। ওদের দেখে আয়াত হেসে উঠল। লাঠিতে বর দিয়ে ঠক ঠক আওয়াজ তুলে এলেন রাবেয়া খাতুন। বললেন, কই কই আমার নাতনি বউটা কই? আয়াত এগিয়ে গেলেই তার কাছে ওনাকে ধরে এনে সোফায় বসালেন। হাসি মুখে এটা দেখে রাবেয়া খাতুন বললেন, তুই নিজে এখন ঠিক মতো হাঁটতে পারছিস না, আর আমাকে যত্ন করে ধরে এনে বসাচ্ছিস? কথাটা শুনে আয়াত মৃদু হাসলো। রাবেয়া খাতুন নিজের হাতের লাঠিটা রেখে তিশার দিকে 2 হাত বাড়িয়ে দিলেন, বললেন, দেখি বাচ্চাটারে দে। দেখি। তিশা হেসে রাবেয়া খাতুনের কোলে বাচ্চাটাকে দেয়। রাবেয়া খাতুন মন ভরে দেখলেন বাচ্চাটিকে, তারপর বললেন, এক্কেবারে বাপের মতো হইছে দেখছিস। কথাটা শুনে সবার মুখ শুকিয়ে গেল। আয়াতের চোখে মুখে উজ্জ্বলতা দেখা দিল। আয়াত রাবেয়া খাতুনের পাশে বসে খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি বলছেন দাদিজান? ও ওনার মতো হবে? আমার মতো হবে না তো। আমি চাই না আমার মেয়ে আমার মতো কালো হোক। আমি চাই ও ওর বাবার মতো ফর্সা সুন্দর হোক। আমি চাই না উনি ওনার বাচ্চাকেও কালো বলে ঘৃণা করুক। আমি চাই আমার বাচ্চাটা তার বাবার ভালোবাসা পাক। সবাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলো আয়াতের দিকে। তিশা বলল, ভাইয়া আসবে কি না তার কোনো নিশ্চয়তা নেই, আর তুই বাচ্চাটাকে বাবার ভালোবাসা দিতে চাইছিস আয়াত? আয়াত কেমন বিশ্বাসের সাথে বলল, আমার বিশ্বাস উনি একদিন না একদিন ফিরে আসবে। এই বাচ্চাটার টানে হলেও ফিরে আসবে উনি। এটা শুনে খালেদা বেগম বললেন, টান তখনই হতো যখন ও জানতো যে ওর মেয়ে হয়েছে। ও তো আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ রাখে নাই। কোথায় আছে, কি করছে, আমরা কেউ কিচ্ছু জানি না। আজ কয়েক মাস পর বছর হবে বলে কোনো খবর জানি না, বেঁচে আছে কি না তাও জানি না। কথাগুলো শুনে আয়াত চুপ হয়ে গেল। রাবেয়া খাতুন বললেন, এখন এসব কথা থাক, বাচ্চাটার নাম কি দিবি বল? আয়াত নিজের চোখের পানি মুছে মুখে হাসি নিয়ে বলল, আজ তো হয়েছে 1 সপ্তাহ। 1 সপ্তাহে তো বাচ্চাদের আকিকা দিয়ে নাম রাখতে হয়, তাই আব্বু আজ সকালে একটা ছাগল কিনে অনাথ আশ্রমে দিয়ে এসেছে, আর মসজিদে ওর নাম রেখেছে সুখ বিনতে তিহান। কথাটা শুনে সবাই কেমন চমকে ওঠে। তিশা বলে, বাচ্চাটার উপর ভাইয়ার কোনো অধিকার নাই আয়াত, তাহলে কেন সুখের সাথে তিহান যোগ করলি? আয়াত হেসে উত্তর দিল, এটা ওনার হক। বাচ্চাটা তো আমার সাথে সাথে ওনারও। তুই সত্যি পাগল একটা। আয়াত শুধু হাসল। রাবেয়া খাতুন এক গালে হেসে বললেন, যাই হোক, নামটা কিন্তু সুন্দর। তারপর বাচ্চাটারে মুখের দিকে তাকিয়ে বলল, আমাদের সবার জীবনে সুখ নিয়ে এসো তুমি। বাচ্চার কান্না, ঘুম না হওয়ার রাত, নিজের শরীরের দুর্বলতার সব কিছুই মধ্যেও আয়াত দিনগুলো কাটাচ্ছে এক আশ্চর্য ধৈর্য নিয়ে। প্রথম দিকে কেমন ভয় লাগতো তার বাচ্চাকে কোলে নিতে খাওয়াতে, কিন্তু আয়াতের শাশুড়ি খালেদা বেগম সবসময় তাকে সাহস দিয়ে সাহসী করে তুলেছেন। ধীরে ধীরে সে শিখে নিয়েছে কিভাবে এক হাতে কাপড় বদলাতে হয়, কিভাবে মেয়েকে খাওয়াতে হয়, কিভাবে মেয়েকে ঘুম পাড়াতে হয়, কিভাবে কান্না থামাতে হয়। সব কিছু শিখিয়ে নিয়েছে এই 1 মাসের মধ্যে। এখন তাকে তার বেশি কষ্ট করতে হয় না, অভ্যাস হয়ে গেছে সব কিছু। এখন মাঝ রাত চলে আয়াত নিজের মেয়েকে নিয়ে পুরো বাড়ি হাঁটছে।
সুখের একটা অভ্যাস, পুরো দিন ঘুমিয়ে রাত হলে উনি কান্না করে খেলতে চায়। এই তো এখন মধ্যরাত, বাড়ির সবাই ঘুমিয়ে ব্যস্ত, আর আয়াত নিজের মেয়েকে নিয়ে সোফায় বসে আছে আর মেয়ের সাথে হাসে হেসে কথা বলছে। সুখ ও চোখের পলক না ফেলে মায়ের দিকে তাকিয়ে মায়ের সব কথা শুনছে। মনে হচ্ছে সব কিছু সে বুঝছে। আয়াত মাথা নাড়িয়ে হেসে হেসে মেয়েকে বলে, চলো মা, আজ তোমাকে তোমার মায়ের গল্প শোনাই, শুনবে তুমি? মায়ের কথাটুকু সুখ বুঝলো কি কে জানে, শুধু একটা হাসি দিল। আয়াত নিজে নিজে মেয়ের সাথে বলতে থাকে, তোমার মতো আমি এই বাড়ির মেয়ে, এই বাড়িতেই আমার জন্ম, এই বাড়িতেই আমার বড় হওয়া। তোমার আব্বু আর আমার সম্পর্ক কি জানো? আমরা চাচাতো জেঠাতো ভাই বোন। তোমার আব্বু আমার সম্পর্কের জেঠাত ভাই হয়, আর আমি তার চাচাতো বোন। তুমি জানো আমাদের সুন্দর একটা পরিবার ছিল, সেখানে ছিলাম আমি, আমার বাবা মা, তোমার বাবা মা, ফুপি, দাদু দাদা আর তোমার বড় দাদু। অনেক সুন্দর ছিল পরিবারটা, হাসি খুশি সবাই একসাথে থাকা। কি তো সমস্যা কি ছিল জানো তোমার বাবা? জানো কেন? কারণ তোমার বাবা সব সময় দুষ্ট ছিল, আজ পর্যন্ত কখনো কারোর কোনো কথা শোনে নাই। যখন মাথায় যা আসতো তাই করত। বাইরে গিয়ে সব সময় মারামারি ঝগড়াঝাটি করতো, মহল্লা থেকে সব সময় তোমার বাবার নামে বিচার আসতো। এর জন্য তোমার দাদার হাতে কম মায়ের খায় নাই তোমার বাবা, কিন্তু তবুও উনি এমন কাজ করতেন, তাই সবাই বাধ্য হয়ে তাকে তার মতো ছেড়ে দিয়েছিল। পরিবারটা কখন আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল জানো? যখন তোমার নানা ভাই মারা যায় তখন থেকে। আমার বয়স যখন 5 বছর, তখন আমার বাবা মারা যায়। পরিবারটা তখন থেকে ভেঙে পড়তে শুরু করেছিল। বাবা মরে যাওয়ার পর মা দ্বিতীয় বিয়ে করে চলে যায় খণ্ডকার বাড়ি ছেড়ে। আমি একা হয়ে যাই। তখন আমাকে তোমার দাদু আর দাদাই বড় করে, নিজের মেয়ের মতো করে ওনারা আমাকে বড় করে। আমিও খুব মেনে চলতাম ওনাদের। যখন আমার বয়স 13, তখন ওনারা আমার সাথে তোমার বাবার বিয়ে ঠিক করে। একটা কথা বলে রাখা ভালো, তোমার বাবা আমাকে একদমই পছন্দ করে না। কেন জানো? কারণ আমি দেখতে অসুন্দর, কালো, তার উপর মাঝে মধ্যে চশমা পরতে হয়। এই জন্য উনি আমাকে বিয়ে করতে চায়নি। তোমার বাবার নিজের পছন্দ ছিল অন্যরকম। সে চাইতো সে যাকে বিয়ে করবে তাকে রূপবতী হতে হবে, গুণবতী হতে হবে। আমি গুণবতী হতে পারলেও রূপবতী হতে পারি নাই। আচ্ছা তুমি জানো তোমার বাবা আমাকে কি বলে ডাকে? আমাকে উনি ব্ল্যাক ডায়মন্ড বলে ডাকতেন। কেন জানো? কারণ আমি দেখতে কালো, তাই ব্ল্যাক। আর আমি ঘরে কাজ করতে পারি, তার থেকে বড় কথা ভালো চা করতে পারি। আমার হাতের চা তোমার বাবা অসম্ভব পছন্দের এই একটা জিনিস। আমার পছন্দ করে তার ব্ল্যাকের সাথে ডায়মন্ড যোগ করে ব্ল্যাক ডায়মন্ড নাম রেখেছে। উনি কখনো আমাকে আয়াত বলে ডাকে নাই, সবসময় ব্ল্যাক ডায়মন্ড বলেই ডেকেছে। তোমার বাবা আমাকে বলেছিল যাতে আমি বিয়েতে না করি, তাহলে আর কেউ আমাদের বিয়ে করাতে পারবে না, কিন্তু আমি এটা করি নাই। তোমার বাবাকে আমার ভালো লাগতো। তুমি জানো তোমার বাবা দেখতে অসম্ভব সুন্দর, দেখলে মনে হবে কোনো রাজ্যের রাজা সে। অতি সুদর্শন তোমার বাবা, এটা নিয়ে তোমার বাবার অহংকারে শেষ নেই। ওনাকে আমার মনে ধরেছিল, তাই বিয়েতে না করি নাই। তোমার বাবাকে জোর করে আমার সাথে বিয়ে দেওয়া হয়। আমি বিয়েতে না করি নাই দেখে তোমার বাবা আমার ওপর অনেক ক্ষেপে গিয়েছিল। বিয়ে প্রথম রাতে উনি আমার ওপর অনেক চিল্লাচিল্লি করেছিল, অনেক বাজে কথা এবং গায়ে হাতও তুলেছিল। উনি আমাকে সবসময় অপমান, কষ্ট আর নিজের রাগ দেখাতেন। 10 দিন ছিল ওনার সাথে আমার সংসার। এই 10 দিন আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর দিন ছিল জানো। এই 10 দিনের মধ্যে এমন 3টা রাত ছিল, যে রাতগুলোর কথা আমি জীবনেও ভুলতে পারবো না। তখন আমি তোমার বাবাকে নতুন করে আবিষ্কার করেছিলাম যেন আমার চিনতে,
কষ্ট হচ্ছিল, এটা তিহান ভাই। 10 দিন পর তোমার বাবা তোমার দাদুর কাছে 10 লাখ টাকা চেয়েছিল। টাকা না দিলে বলেছিল আমাকে তালাক দিবে। উপায়ন্তর না পেয়ে তোমার দাদা তোমার বাবাকে 10 লাখ টাকা দেয়। এরপর পরই উনি একটা চিঠি লিখে বাড়ি থেকে পালিয়ে যায়। কারোর সাথে কোনো যোগাযোগ রাখে নাই। কোথায় আছে, কেমন আছে আমরা কিচ্ছু জানি না। কেউ ওনাকে খোঁজার চেষ্টা করে নাই। তিনি চলে যাওয়ার ঠিক 3 মাস পর জানতে পারি আমার সুখের আগমনের কথা। আর কি তোমার আশায় এইভাবে আমার দিন মাস কাটতে শুরু করলো। আর ঠিক 9 মাস 10 দিন পর আমি তোমাকে পেয়েছি। তোমার বাবা পালিয়েছে আজ 10 মাস 20 দিন। আমার বিশ্বাস উনি একদিন না একদিন ফিরে আসবে তোমার জন্যে। তোমাকে বাবা ভালোবাসা দেওয়ার জন্য হলেও ওনাকে আসতে হবে, আসতেই হবে ওনাকে। কথাগুলো বলতে বলতে আয়াত কাঁদতে থাকে। নিজের চোখের পানি ফেলে সুখের দিকে তাকিয়ে বলে, তোমার বাবা আসবে তো? তোমার কি মনে হয়? আমার বিশ্বাস উনি আসবে। ওনাকে তোমার জন্য আসতে হবে। আমি আমার বাবাকে হারিয়ে বুঝেছি একজন মেয়ের জীবনে তার বাবার ভালোবাসা কত প্রয়োজন। আমি চাই না আমার মেয়ে বাবা থাকার পরও বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক। আমি চাই না তুমি মানুষটাকে ঘৃণা করো। আমি জানি উনি খারাপ, রাগী, বদমেজাজি, কিন্তু ওনারও একটা ভালো মন আছে বলে আজ কেঁদে উঠল। মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে কান্নারত কণ্ঠে বলে, প্লিজ তিহান ভাই ফিরে আসুন। কেউর জন্য না হলেও নিজের মেয়ের জন্য হলেও ফিরে আসুন। সুখকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না, প্লিজ ফিরে আসুন। ফিরে আসুন তিহান ভাই, ফিরে আসুন। সকাল সকাল খন্দকার পরিবার নাস্তা করতে বসেছে। তিশা হাতে ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি বেয়ে নিচে নামে। পরনে তার অফিসের শার্ট প্যান্ট ইন করা, গলায় আবার সানগ্লাস ঝোলানো। ঘড়ি পরে চেয়ার টেনে নাস্তা করতে বসে। খন্দকার পরিবারের একটা কোম্পানি আছে যা আগে খন্দকার আজিজুর সাহেব আর আয়াতের বাবা দাঁড় করিয়েছিল। আয়াতের বাবা মারা যাওয়ার পর কোম্পানি খন্দকার আজিজুর সাহেব নিজে একা সামলিয়েছে। অনেক কষ্ট করে ভেবেছিল কোম্পানিটা ছেলের হাতে দেবে সামলানোর জন্য, কিন্তু ছেলে কোনোদিন কোম্পানি ধারে কাছেও যায়নি। বাবার কষ্ট দেখে তিশা পড়াশোনা শেষ করে নিজের বাবার কোম্পানিতে হাত লাগায়। এখন বাপ মেয়ে কোম্পানিটা চালায়। তিশার আইডিয়া দিয়ে এখন পুরো কোম্পানি চলে। তিশা পাউরুটি জেল লাগাতে লাগাতে খালেদা বেগমকে জিজ্ঞেস করে, আম্মু আয়াত কই? খালেদা বেগম পানি খাওয়া শেষ করে বলে, ঘুমাচ্ছে। সারা রাত সুখের জন্য ঘুমাতে পারে নাই মেয়েটা। এখন সুখ কার কাছে? তোর দাদিজানের কাছে আছে। নাস্তা করে সুখকে নিয়ে রুমে গিয়েছে দেখছি। খন্দকার আজিজুর সাহেব বললেন, আয়াতের শরীরে এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, আগের থেকে ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ ভালো বলেই সবাই চুপচাপ নাশতা করতে ব্যস্ত হয়ে যায়। সকাল 11টা বাজে। আয়াত এখনও গভীর ঘুমে। এইদিকে সুখ খিদে কান্না জুড়ে দিয়েছে। খালেদা বেগম কি করবে ভেবে না পেয়ে আয়াতের রুমে গেল। দেখে মেয়েটা ঘুমাচ্ছে। ওনার অনেক মায়া হলো, কিন্তু সুখের জন্য আয়াতকে ডেকে ঘুম থেকে তুলল। আয়াত আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসে দেখে খালেদা বেগমের কোলে সুখ কাঁদছে। আয়াত মেয়েকে কোলে নিল। মায়ের কোলে পেয়ে সুখ কান্না বন্ধ করে দিল। এটা দেখে খালেদা বেগম আয়াত দুজনেই হেসে উঠল। খালেদা বেগম আয়াতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মেয়েকে খাইয়ে ফ্রেশ হয়ে নে, তোকেও তো খেতে হবে তাই না? আয়াত মৃদু হাসল। খালেদা বেগম চলে গেলেন। আয়াত মেয়েকে চুমু খেয়ে বুকের দুধ খাওয়াতে লাগলো। খেতে খেতে সুখ ঘুমিয়ে গিয়েছে। আয়াত মেয়েকে সুন্দর করে বিছানায় শুইয়ে দিয়ে গায়ে কাঁথা দিল, চারপাশে বালিশ দিয়ে বর্ডার করে দিল। তারপর নিজে ফ্রেশ হতে চলে গেল। চেয়ার টেনে খেতে বসলো আয়াত। খালেদা বেগম রান্নাঘর থেকে দুধ, ডিম, পাউরুটি এনে দিলেন আয়াতকে। তারপর আয়াতের পাশে বসলেন।
আয়াত বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো। খালেদা বেগম আয়াতকে প্রশ্ন করলেন, একটা কথা বলতাম। জি বলো। তোর পড়াশোনা সম্পর্কে আর কি? পড়াশোনা করবি নাকি ছেড়ে দিবি? কেন ছেড়ে দিব? আমি পড়তে চাই। টিয়াকে বলেছিলাম আমি যতদিন স্কুলে যাইনি, যতদিন যা পড়েছি গুরুত্বপূর্ণ সব কিছু আমাকে কষ্ট করে নোট করে দিতে। টিয়া বলেছিল ও 2-3 দিনের মধ্যে এসে দিয়ে যাবে, আর 1 মাস পরে তো বার্ষিক পরীক্ষা শুরু। আয়াতের কথা শুনে খালেদা বেগম খুশি হলেন। এটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। বললেন, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। যদি বলতি পড়াশোনা করবি না তাহলে তিশার হাতে উদাম কেলানি খেতি। কথাটা শুনে বউ শাশুড়ি দুজনে হেসে উঠে। খালেদা বেগম বললেন, তোর মা কল করেছিল সকালে। কথাটা শুনে আয়াতের মুখের হাসি উড়ে যায়। ছোট্ট করে বলল, কি বলে? তোর কি অবস্থা জিজ্ঞেস করেছে। আমি বলেছি তোর মেয়ে হয়েছে। শুনে অনেক খুশি হয়েছে। বলেছে এসে একদিন তোদের দেখে যাবে। আয়াত অতি ছোট্ট কণ্ঠে বলে, ও বলে চুপচাপ খেতে থাকে। আয়াতের মুখ দেখে খালেদা বেগম আর কিছু বললেন না। সুখকে নিয়ে সেটা কথা বলতে লাগলেন। গল্প শব্দহীন ভালোবাসা।